ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন আসলে সবচেয়ে বড় শক্তি। তিনি যদি একবার তার করুণা বঞ্চিত করেন এবং তিনি যদি এই 3 দলের যে ভাগাভাগির সরকার তিনি গঠন করেছেন আর তার উপদেষ্টা পরিষদ গঠন করেছেন বিদেশ থেকে উড়িয়ে এনে তার বিভিন্ন খাস লোকদেরকে দিয়ে, এই পুরো ব্যবস্থায় তিনি যদি যে কোনো একটা রাজনৈতিক দলকে একবার ছুঁড়ে ফেলেন, তাহলে সেই রাজনৈতিক দলের আর দুটো হাড্ডি পাওয়ারও জোগাড় থাকবে না। দেশে নির্বাচনের বাকি মানে ইউনূস সরকার নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে সেই অনুযায়ী নির্বাচনের বাকি 3-3.5 মাস। এখনো তার প্রিয় দল এনসিপির মার্কা ঠিক নাই, নিবন্ধন নাই, কোন দল কখন নির্বাচন চায়, ভোট চায় না গণভোট চায়, এই কোনো বিষয়ে ঐকমত্য নাই। আর ডক্টর ইউনূস নির্বাচন প্রস্তুতি বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠক করে আমাদের সাবধান করে বলেছেন যে ছোট কোনো শক্তি নয়, বড় শক্তি দেশের ভেতর এবং বাইরে থেকে নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে। ছোটখাটো নয়, বরং বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে উল্লেখ করে এ বিষয়ে প্রস্তুত ও সতর্ক থাকার নির্দেশ তিনি দিয়েছেন নির্বাচন প্রস্তুতির জন্য উচ্চ পর্যায়ের কমিটিতে। এবং তিনি বলেছেন আসন্ন নির্বাচন বানচাল করার জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তি কাজ করবে। এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং, ছোটখাটো নয়, বরং বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে এবং হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। যত ঝড়ঝাপটা আসুক না কেন তা অতিক্রম করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা নির্বাচন করতে হবে। তো ওই বৈঠক শেষে ডক্টর ইউনূসের খাস বান্দা প্রেস সচিব শফিকুল আলম বেরিয়ে যখন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো ভেতরে হয়েছে বলে জানিয়েছেন, তারপর আমি দেখলাম মানে ডক্টর ইউনূসের এসব ছেলে ভোলানো গল্প শুনলে আমার শুধু নানা রকম রূপকথা বা শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। আমার মনে পড়ে গেল একেবারে ছোটবেলায় বিটিভিতে টিপু সুলতান নামে একটা সিরিয়াল দেখাতো এবং সেখানে দেখাতো যে ওরা সারাক্ষণ যুদ্ধক্ষেত্রে হাতি ঘোড়া ঢাল তলোয়ার নিয়ে আছে, মানে আমার যতটুকু মনে পড়ছে দৃশ্যকল্পটা, এবং সেই মাঠের মধ্যে হঠাৎ আক্রমণ বলে ঝাঁপিয়ে পড়ছে আর বিভিন্ন দিক থেকে হাতি ঘোড়া ঢাল তলোয়ার নিয়ে ধুলা উড়িয়ে আক্রমণকারীরা আসছে। ডক্টর ইউনূস এই যে ছেলে ভোলানো গল্পগুলো বলছেন, কে হঠাৎ করে আক্রমণ করতে বাংলাদেশে আসছে, তার একেবারে খাস লোক আমেরিকা পাস প্রফেসর আলী রিয়াজকে যে তিনি উড়িয়ে এনেছেন সংস্কার করবার জন্য, ঐকমত্য করবার জন্য, তিনি জুলাই সনদ নামে নির্বাচন বানচালের পুরো নীল নকশা তো জাতির সামনে পেশ করে ফেলেছেন। তিনি জুলাই সনদ স্বাক্ষর করিয়েছেন দোনোমনো বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে, জাতীয় নাগরিক পার্টি করে নাই, জামাত বিএনপি করেছে। তখন হাস্যোজ্জ্বল রাজনৈতিক দলগুলোর চেহারা দেখে মনে হলো তারা সকলেই ফেব্রুয়ারির নির্বাচন এবং জুলাই সনদে একমত। সেটা অবশ্য আকেলমান্দ লোক ভেবেছিলেন কিনা সে নিয়ে প্রশ্ন থাকতেই পারে। আমরা বারবার প্রশ্ন তুলছিলাম যে এই ঐক্য কি ছবি তোলার ঐক্য কিনা। কিন্তু দেখেন এরপর আলী রিয়াজ হঠাৎ হাজির হয়েছেন এক বাস্তবায়ন আদেশ নিয়ে, যেই বাস্তবায়ন আদেশ কে স্বাক্ষর করবেন তা নিয়ে জামাত বিএনপি এনসিপি কারো মধ্যে ঐক্য নাই। এনসিপি এবং জামায়াত ইসলামী বলছে এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি যাতে কিছুতেই করতে না পারে। বিএনপি সংবিধানটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, মানে ৭২-এর সংবিধানটা পুরো ছুঁড়ে ফেলে দিলে এই দেশে যে আর কোনোদিন নির্বাচন হবে না এটুকু বোঝার মতো বোধ বুদ্ধি কয়েকবার সরকার চালানো বিএনপির কিছু নেতার এখনো অবশিষ্ট আছে। কাজে বিএনপি এখন কোনো মতে আর্তচিৎকার করে সংবাদ সম্মেলন ডেকে বলছে স্থায়ী কমিটির বৈঠক শেষে যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আদেশ, সাংবিধানিক আদেশ স্বাক্ষরের কোনো এখতিয়ার নাই। বিএনপি আরো চমকে গেছে যে আলী রিয়াজের এই দরবার থেকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে সরকার যাতে গণভোটের উদ্যোগ নেয়। দেখেন আপনি, ডক্টর ইউনূস একদিকে বড় শক্তির কথা বলছেন, আর বড় শক্তি কোনটা, মানে ভারত, আওয়ামী লীগ ভারত যদি এত বড় শক্তি হয়ে গেল তাহলে সেই বড় শক্তিকে খেপিয়ে রেখে বাদ দিয়ে ডক্টর ইউনূসের সরকার নির্বাচন করতে পারবেন, মানে এই যুদ্ধাবস্থা তৈরি করে নির্বাচন করতে পারবেন, তার জন্য তার কৌশল কি, মানে কি করে আমরা কিভাবে প্রস্তুত থাকবো, কিভাবে সতর্ক থেকে সেটা ঠেকাবো, সেই বিষয়গুলো তো ডক্টর ইউনূসের কৌশলগুলো পরিষ্কার করা উচিত। মানে গ্রেফতার, মামলা, হামলা ছাড়া গুলো পরিষ্কার করা
উচিত। আর ভারত এত বড় শক্তি হয়ে গেল নাকি ডক্টর ইউনূস বলছেন বড় শক্তি আমেরিকা এখন তার ওপর নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। মানে বড় শক্তি বলতে তো আমরা চিরকাল আমেরিকাকে বুঝে এসেছি, এখন বড় শক্তি আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন জেরবার হয়ে যাচ্ছে। একবার সরকারের কাছে যায়, একবার জামাতের কাছে যায়, একবার বিএনপির কাছে যায়, যে কোনো ভাবে যাতে নির্বাচনটা করিয়ে তারা একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাদের ব্যবসা বাণিজ্যগুলো ঠিকমতো শুরু করতে পারে এবং এক রকমের হাত ঝেড়ে ফেলতে পারে। যে বিপ্লব তারা বাংলাদেশে ঘটিয়েছে সে বিপ্লব পরবর্তীতে একটা স্থিতিশীলতা এনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে বলে তাদের অ্যাসাইনমেন্টটা শেষ করতে পারে। কিন্তু ডক্টর ইউনূস সরকার তো সেটা চান না। ডক্টর ইউনূস সরকার যদি সেটা চাইতেন তাহলে যে কোনো দিক থেকে আক্রমণ চলে আসতে পারে। এ ধরনের ভয় দেখানো, মানে ওই যে ডাইনি চলে আসবে, ব্রহ্মদত্তি গাছের ওপর বসে আছে, এ ধরনের ভয় না দেখিয়ে ডক্টর ইউনূস সরকারের তো এখন আলাপ করবার কথা, আলোচনা করবার কথা যে কখন গণভোট, কখন নির্বাচন, কি করে ফেব্রুয়ারির নির্বাচনটা অনুষ্ঠান করা যায় গণভোটটা আগে অনুষ্ঠান করলেও, এবং কেন বিএনপি কিছুতেই আগে চাইছে না, আর কেন জামায়াতে ইসলামীকে নির্বাচনের আগেই গণভোটটা করতে হবে। আর জাতীয় নাগরিক পার্টি ডক্টর ইউনূসের নিয়োগকর্তা, তার এত প্রিয় দল, যেই ছেলেগুলোকে নাকি তিনি রাজনৈতিক দল করতে বলেছেন বলে যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বেরোলেন, সেই দলটির নেতাদেরকে ডেকে পর্যন্ত তিনি জিজ্ঞেস করছেন না যে বাবারা শাপলা কেন তোমাদের লাগবেই, শাপলা না হলে নিবন্ধন নিচ্ছ না, নিবন্ধন না নেওয়ার ফলে রাজনৈতিক প্রক্রিয়ার অংশীদার হয়ে নির্বাচনে কি করে অংশ নেবে সেটা ঠিক করছো না, এই বিষয়টা কি? নাকি উনি নিজেই, মানে আমার তো সন্দেহ উনি নিজেই প্যাচ লাগিয়ে রেখেছেন যাতে কিছুতেই শাপলাটা এনসিপি না পায়, এবং এনসিপি শাপলা ছাড়া নির্বাচনে যাবে না যেহেতু ঘোষণা দিয়ে রেখেছে, কাজেই এনসিপিকে ছাড়া যেহেতু ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না, কাজেই শাপলা নাই তার মানে নির্বাচন নাই। এই নানা দিকে নানা প্যাচ লাগিয়ে বসে থেকে উনি একটা আমরা যেন এক যুদ্ধক্ষেত্রে আছি আর যে কোনো দিক থেকে আক্রমণ চলে আসতে পারে এ ধরনের গপ্প মেরে যাচ্ছেন। এসব গপ্প তিনি কেন দিচ্ছেন জানেন? কারণ আবারও যমুনায় তিনি ডাকবেন। বিএনপি একটু গলা খুলেছে, স্থায়ী কমিটির সভায় নাকি তারেক রহমানের উপস্থিতিতেই এমন আলাপ হয়েছে যে সরকার বিশ্বাসঘাতকতা করেছে, ঐকমত্য কমিশন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা স্বাক্ষর করে এসেছিল যেই দলিল দেখে সেই দলিল থেকে অনেক দূরে গিয়ে এখন সাংবিধানিক পরিষদ গঠিত হবে পরবর্তী নির্বাচিত সংসদে, এমন শর্ত বেঁধে দিয়েছে ঐকমত্য কমিশন। জুলাই সনদের তফসিলে এখন এমন শর্ত বেঁধে দেওয়া হয়েছে, বাস্তবায়ন আদেশে এখন এমন শর্ত বেঁধে দেওয়া হয়েছে যে সংসদের সেই সাংবিধানিক পরিষদ যদি 270 দিনে এসব সংস্কার না মানে তাহলে নাকি অটোমেটিক্যালি, মানে একেবারে স্বয়ংক্রিয়ভাবে ওগুলো সংবিধানে ঢুকে যাবে। কাজেই মানে বিএনপি বুঝতে পারছে যে এমন ভাবে তাদেরকে এই জুলাই সনদ গেলানোর চেষ্টা হচ্ছে, সেই সনদ গেলানোর চেষ্টার মধ্যে আলোচনা বা পারস্পরিক সম্মানবোধ, রাজনৈতিক দল হিসেবে তাদের প্রতি বা তাদের মতামতের প্রতি কোনো শ্রদ্ধা, এসবের কোনো ব্যাপারই নেই, এবং একরকমের চাপিয়ে দেওয়া হচ্ছে গণভোট। যেই গণভোট শেষ পর্যন্ত বিএনপি বুঝতে পারছে এর আগে যেমন সবগুলো ক্ষেত্রে হয়েছে তাদেরকে মেনে নিতে হবে নির্বাচনের আগেই। আর জামায়াতে ইসলামী এরই মধ্যে বলা শুরু করেছে যে গণভোট আগে অনুষ্ঠানের জন্য প্রয়োজনে জাতীয় নির্বাচন পেছাতে পারে, কিন্তু গণভোট আগে হতেই হবে। কারণ আপনি আমি সহ সকলেই বুঝি একটা গণভোট নভেম্বরে, আবার একটা নির্বাচন ফেব্রুয়ারিতে, এও কি সম্ভব? যে সরকার এখনো নড়ে চড়েই বসেনি, কিভাবে কোন নির্বাচন হবে তাই ঠিক করেনি, আদৌ গণভোট হলে কত তারিখে হবে, হলে কি করে ফেব্রুয়ারির নির্বাচন হবে কিচ্ছু ঠিক করেনি, সে সরকার দুটো নির্বাচন নামিয়ে ফেলবে। তারপর দেখেন ওইদিকে এই জুলাই বাস্তবায়ন আদেশটা কি করে সংবিধান রক্ষা করে ডক্টর ইউনূসকে দিয়ে স্বাক্ষর করানো যাবে। জাতীয় নাগরিক পার্টির এখন একমাত্র দাবি জুলাই জাতীয় সনদ, এই সনদ বাস্তবায়ন আদেশে কিছুতেই নাকি রাষ্ট্রপতি স্বাক্ষর করতে পারবেন না, প্রধান উপদেষ্টাকেই স্বাক্ষর করতে হবে বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রতিভূ হিসেবে, মানে কারণ তিনিই হচ্ছেন বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী সরকারের মূল মুখ।
বিএনপি বরাবর বলে আসছে, বা যে কেউ সংবিধান কিছুমাত্র বোঝেন তারা বরাবর বলে আসছেন যে অন্তর্বর্তী সরকারের যে সাংবিধানিক ভিত্তি, এমনকি জামায়াতে ইসলামী শিশির মনিরও একবার হুমকি দিয়ে বলেছেন ঐকমত্য কমিশনের সভায় যে সাংবিধানিক যে ভিত্তি অন্তর্বর্তীকালীন সরকারের সেটাই এত দুর্বল যে ওই দুর্বলতার মধ্যে ডক্টর ইউনূসের সরকারের সাংবিধানিক পরিবর্তন সাধন করে ফেলার ঘোষণায় স্বাক্ষর করার মানে শক্তি বা কোনো এখতিয়ার কিছুতেই থাকতে পারে না। আর সেটা যদি একবার মেনে নেওয়া হয় যে বিপ্লব পরবর্তী সরকার, অভ্যুত্থান পরবর্তী সরকার, ডক্টর ইউনূস সরকার, এবং তারা যা ইচ্ছা সই করবেন এবং সই করে বলে দেবেন জুলাই সনদ বাংলাদেশের সংবিধানের উপরে অবস্থান করছে, এবং যা যা কথা আলী রিয়াজ লিখে দিয়েছেন আরো এই বাস্তবায়ন আদেশে, যে এই জুলাই সনদের কোনো সংস্কার প্রস্তাব নিয়ে কোনোদিন কখনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। তারা বলে দিয়েছেন এই সংস্কার প্রস্তাবগুলো সংবিধানে সংযুক্ত করতেই হবে পরবর্তী নির্বাচিত সংসদকে। আমি তো আপনাদের বললাম যে এগুলো স্বয়ংক্রিয়ভাবে নাকি ঢুকে যাবে। কাজে একবার যদি সংবিধানের ওপরে স্থান এই সরকারের এবং সংবিধানের ওপরে স্থান এই জুলাই সনদের বিএনপি মেনে নেয়, তাহলে এরপর আর কোন রকম সাংবিধানিক কায়দায় দেশ বা এই সরকারকে পরিচালনা করে শেষ পর্যন্ত নির্বাচন পর্যন্ত নেওয়া যাবে না। কিন্তু বিএনপি বেচারা কি করবে? এই যমুনায় ডাকলেই বিএনপিকে আবার মিনমিন করতে হবে। সে বুঝবে যে তার আসলে নির্বাচনের আর সম্ভাবনা নাই। কিন্তু ওই যে ভাগাভাগির একটা সরকার চলছে, এই যে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি সকলেই তো সচিব, উপসচিব, উপদেষ্টা, উপাচার্য, এসপি মানে থেকে শুরু করে মানে এমন কোনো পদ পদায়ন নাই যে তারা নিজেরা ভাগাভাগি করে নাই। নিজেরাই তো এগুলো নিয়ে এখন কামড়াকামড়ি করছেন, সরাসরি বক্তব্য রাখছেন সংবাদ মাধ্যমের সামনে। কে বেশি পেয়ে গেলেন তা নিয়ে প্রধান উপদেষ্টা সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের তলে বসেই সেগুলো নালিশ করছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন আসলে সবচেয়ে বড় শক্তি। তিনি যদি একবার তার করুণা বঞ্চিত করেন এবং তিনি যদি এই তিন দলের যে ভাগাভাগির সরকার তিনি গঠন করেছেন আর তার উপদেষ্টা পরিষদ গঠন করেছেন বিদেশ থেকে উড়িয়ে এনে তার বিভিন্ন খাস লোকদেরকে দিয়ে, এই পুরো ব্যবস্থায় তিনি যদি যে কোনো একটা রাজনৈতিক দলকে একবার ছুঁড়ে ফেলেন, তাহলে সেই রাজনৈতিক দলের আর দুটো হাড্ডি পাওয়ারও জোগাড় থাকবে না। এ কথাটা বুঝেই বিএনপি প্রতিবার যখন যমুনায় ডাকেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডেকে এসব গপ্প দেন যে বড় শক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যে কোনো সময় আক্রমণ চলে আসতে পারে, আর আমাদের কাছে এই সংস্কার প্রস্তাব জুলাই সনদ এক আলাদিনের চেরাগ, এই যে যখন যা গল্প দেন সেই গল্প শুনে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে মাথা নিচু করে মিনমিন করে চলে আসতে হয়। বিএনপি স্থায়ী কমিটির সভায় তারেক রহমানকে বলেছেন বটে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, সালাউদ্দিন আহমেদ যিনি এত ঘুরছিলেন, মানে বারবার ঐকমত্য কমিশনের সভায় যাচ্ছিলেন আসছিলেন গত এক বছর ধরে, তারা বলেছেন যে সরকার সরাসরি জামায়াতে ইসলামী আর এনসিপির কথাই চলছে। মানে জুলাই সনদের যে বাস্তবায়ন আদেশ সেটা পড়লে সেটা বুঝতে কোনো অসুবিধা থাকে না। সেই গণভোটের ব্যবস্থা আছে, যাকে গণপরিষদ নির্বাচন চেয়েছিল এনসিপি আর গণভোট চেয়েছিল জামায়াতে ইসলামী, মানে সংসদ নির্বাচনের আগে একটা ভোট চেয়েছিল, সে ভোটের ব্যবস্থা হয়েছে। গণপরিষদ গঠন করতে চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি, সাংবিধানিক পরিষদ গঠনের ব্যবস্থা করে দিয়েছেন আলী রিয়াজ। মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রধান এবং প্রথম কথা, ফেব্রুয়ারির নির্বাচন বানচালের সকল ব্যবস্থা করে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এই শক্তিটার ওপরেই সবচেয়ে বেশি নির্ভর করছেন। ভাগাভাগির সরকারের যে শক্তি, মানে সকলেই তো পাচ্ছে কিছু, যদি নির্বাচন হয়ে যায় তাহলে তো অনেকে ছিটকে পড়বে, আর নির্বাচন যদি কোনোদিন না হয় আর তিনি আবার তার এই ভাগাভাগির সরকারের করুণাও বঞ্চিত করেন কোনো দলকে, মানে বিএনপিকে, তাহলে সেও ছিটকে পড়বে চিরতরে। এই রিস্ক, এই ঝুঁকি যে কেউ নিতে চান না, ডক্টর ইউনূস বোঝেন। কাজেই তিনি প্রয়োজনে আবারও যমুনায় ডাকবেন, ডেকে সকলকে সম্মত করে ফেলবেন। বিএনপিকেও হয়তো একরকমের সম্মত হতে হবে, আর না হলে বাইরে বচসা, আন্দোলন, অসম্মতি চলবে, আর ডক্টর ইউনূস বড় আক্রমণ চলে আসতে পারে, এসব গপ্প দেবেন, আর মাসের পর মাস কেটে যাবে।